আপনি বলছিলেন যে ওই যে মানুষের বিশ্বাস, আপনার সেই যাত্রাপথের ইনানির থেকে যাত্রা শুরু করে 12তম দিন আপনার মায়ের কাছে গেলেন। আপনার মা আপনাকে কান্না জড়িত কণ্ঠে বিদায় দিলেন, কিন্তু সাথে আশ্বাস দিলেন যে তুই পারবি। এই একটা কথা আপনার পুরো যাত্রাপথে মনে ছিল না? আপনার বাবার কথা মনে হয়নি সেই সময়? আপনার বাবাকে তো হারিয়েছেন 19 সালে। আমার পর্বত আরোহী হওয়ার পেছনে আমার বাবা এবং মা দুজনের ভূমিকা বলবো আমার আমার থেকেও বেশি। তাদের সেই গল্পটাই তাইলে একটু শুনি। মানে একজন কৃষকের সন্তান কত দূর বেশি চিন্তা করতে পারে? আপনি চিন্তা করলেন একদিন এভারেস্ট জয় করব, কবে চিন্তা করলেন, কিভাবে মনে হলো পর্বতারোহী হবেন? বাবা মা কি বুঝে আপনাকে সাপোর্ট করলো? যখন 2012 সালে মুহিত ভাই এবং নিশাত আপু যখন এভারেস্ট জয় করে ফিরলেন আরোহণ করে, তো তখন তাদেরকে দেখলাম, তাদের বিভিন্ন মিডিয়াতে ইন্টারভিউ হচ্ছে, তারা এভারেস্টের গল্প বলছে যে এভারেস্টটা পর্বত আরোহণ একটা স্পোর্টস। আমি ছোটোবেলায় যেহেতু গ্রামে বড় হয়েছি, আমি প্রচণ্ড দুরন্তপনা আমার মধ্যে ছিল সে সময়। সারাদিন খেলাধুলা, রোদে বৃষ্টিতে, মানে কখনোই আটকাতে পারেনি। তো তখন থেকে আমার স্পোর্টসের সাথে থাকার ইচ্ছে ছিল। তো যখন মুহিত ভাইয়ের কাছ থেকে শুনলাম, যে একটা ইন্টারভিউ দেখছিলাম, যে সে বলছিল যে পর্বতারোহণটা স্পোর্টস এবং এটা হলো এক্সট্রিম স্পোর্টস, এবং যে স্পোর্টসের সাথে কোনো প্রতিযোগী নেই, নিজের সাথে লড়াই করতে হয়, নিজেকে ছাড়িয়ে যেতে হয়, মানে প্রতিযোগিতা নিজের সাথে, এবং এটা প্রকৃতির সাথে মিশে থাকা যায়, প্রকৃতির মধ্যে থাকা যায়। তো তখন মনে হলো তাহলে আমি কেন এই স্পোর্টসের সাথে থাকছি না। তো তখন মুহিত ভাইয়ের সাথে যোগাযোগ করার চেষ্টা করি। তো আমি সর্বপ্রথমে যে কাজটাই করি না কেন সেটা আমি আমার বাবা এবং মাকে আমি প্রথমেই জানাতাম। তো আমি তাদেরকে জানালাম যে আমি তো এভারেস্টে যেতে চাই। তার আগে পাহাড় পর্বত চড়ার অভিজ্ঞতা হয়েছিল ততদিন? না না, আমি ছোটবেলায় শৈশবে যখন আমি ক্লাস 6-এ পড়ি, সে সময় আমি ময়মনসিংহ এর গোজ নিতে গিয়েছিলাম। তখন ছোট ছোট টিলা দেখে, ময়মনসিংহ টিলা দেখেছিলাম। তখন এই পাহাড়টা আমার ভালো লেগেছিল, কিন্তু সেটা তখন ভুলে গিয়েছিলাম। তো যখন মা বাবাকে বললাম যে পর্বত আরোহী হতে চাই এবং এটা খুবই ঝুঁকিপূর্ণ, এখানে বেঁচে থাকা এবং মৃত্যু দুইটা সমান সমান, 50-50 চান্স, তখন তারা এটাকে কোনোভাবেই মেনে নেবে না। কারণ হয় না যে গ্রামের কৃষক পরিবার, তারা তো এত কিছু বোঝে না। তো তার উপর স্বপ্ন এভারেস্ট। তারপর তখন তাদেরকে বললাম যে, আর এই মুহিত ভাইকে যখন আমি ফোন করে বলি যে মুহিত ভাই আমি এভারেস্টে যেতে চাই, প্রথম কথাটাই ছিল মুহিত ভাইয়ের সাথে এটা, যে মুহিত ভাই আমি এভারেস্টে যেতে চাই। মুহিত ভাই বলেন যে আপনি এভারেস্টে যাবেন ভালো কথা, আপনি কি কখনো এই লং টাইম হেঁটেছেন বা এরকম অ্যাক্টিভিটি করেছেন? তো আমি বললাম গ্রামের ছেলে, আমি তো হাঁটাহাঁটির উপরেই থাকি। মুহিত ভাই সম্পর্কে দর্শকদেরকে অবশ্য বলে রাখা ভালো, যদিও তারা জানেন যে তিনি একমাত্র বাংলাদেশী হিসেবে 2বার এভারেস্ট জয় করেছেন, একবার নর্থ দিয়ে আর একবার সাউথ দিয়ে। এবং মুহিত ভাইয়ের কাছে আমিও কৃতজ্ঞ, কারণ এভারেস্ট বেস ক্যাম্পে যখন গিয়েছিলাম সে সময় উনি আমাকে প্রতিনিয়ত কি করতে হবে না করতে হবে সবকিছুর সাথে পরিচয় করিয়ে দিয়েছেন। তারপর মুহিত ভাইয়ের সাথে আপনার কথা হলো, বললেন যে এভারেস্ট জয় করতে চান, তারপর ওনার রিয়াকশন? তখন মুহিত ভাই যখন বলল যে আপনি এত সময় হাঁটতে হবে, লং টাইম কখন হেঁটেছেন কিনা, ডে লং 50 কিলোমিটার 100 কিলোমিটার এরকম হেঁটেছেন কিনা, তখন আমার মানে মনে হলো প্রেস্টিজের ইস্যু, আমার মাইন্ডে লাগলো যে কি বল, আমি গ্রামের ছেলে, আমাকে হাঁটার কথা বল। তো এই কথা শুনেই আমি রাত 9টার দিকে ভাইয়ের সাথে কথা হলো, ভোরবেলায় আমি একটা ব্যাকপ্যাক কাঁধে নিয়ে হাঁটা শুরু করে দিলাম। তো সেদিন 40 কিলোমিটার হাঁটার পরে দেখলাম যে পায়ে ফোসকা পড়ে গেছে। বললাম না, হাঁটা তো কষ্টের। হ্যাঁ, তো তারপরে থেকেই আমি কলকাতা থেকে ঢাকা পায়ে হেঁটে আসার একটা পরিকল্পনা করি, এবং 2013-তে আমি কলকাতা থেকে ঢাকা পায়ে হেঁটে আসি। তো এই কথাগুলো যখন মা বাবাকে বলছিলাম, তখন তারা এটা কোনোভাবেই যেতে দেবে না। পুরো গ্রামের মানুষ, আমি যেখানেই যাই গ্রামের মানুষ, প্রত্যেকটা মানুষ দেখি আমার এই বিষয়গুলো জেনে গেছে। কিভাবে পাগল আসছে কোত্থেকে? হ্যাঁ না, যখন দেখছে যে বাবা এবং মার কথা আমি শুনতেছি না, যে আমি তারপরেও যাব, তারা আমাকে কোনোভাবে আটকাতে পারছে না, তো তখন তারা গ্রামের মানুষদেরকে বলেছে যে শাকিলকে দেখা হলে একটু বুঝিয়ে বলো যে শাকিল যেন এটা না করে, কারণ এত দূর থেকে হেঁটে আসবে কলকাতা থেকে, তারপরে আবার সে কি পাহাড়ে যাবে, কোথায় বরফের পাহাড়ে যাবে, তা তো এত কিছু বোঝে না, যে কোন জায়গায় না কোন জায়গায় যাবে বরফের পাহাড়, সেখানে আবার মানুষ মারাও যায়। তো সেখানে গিয়ে মানে যেটা ভয় তাদের, গ্রামের মানুষজন সব যার সাথে দেখা সেই বলে শাকিল এসব করো না, পাগলামি করো না, হ্যাঁ ভালোভাবে লেখাপড়া করো, লেখাপড়া করে চাকরি বাকরি করতে হবে, এটা সেটা, যাই হোক। কিন্তু যখন আমি পর্বত আরোহণ শুরু করলাম, পর্বত আরোহণে প্রশিক্ষণ নিলাম ভারতের নেহেরু ইনস্টিটিউট মানন্টি থেকে, ওই এনআইএম থেকে প্রশিক্ষণটা নিয়ে আসার পরে যখন অভিযানে গেলাম, সে অভিযানে যাওয়ার আগে যে প্রেস কনফারেন্সটা হয় সেখানে আমার বাবা এসেছিলেন। যখন আমি সেটা সফল হয়ে ফিরে আসি, মুহিত ভাইয়ের নেতৃত্বে গিয়েছিলাম মুহিত ভাইয়ের সাথে, ফিরে আসার পরে যখন প্রেস কনফারেন্স হয় তখন আমার বাবা প্রেস কনফারেন্সে আসে। তখন যখন দেখেছে যে প্রেস কনফারেন্সে সবাই আমাদেরকে বাহাবা দিচ্ছে,
বিভিন্ন টেলিভিশনে পত্রিকায় নিউজ হচ্ছে, গ্রামে গিয়ে টেলিভিশনে যখন নিউজ হচ্ছে তখন বাবা সবাইকে বলে বলে দেখাচ্ছে যে এই যে আজকে এই যে নিউজ দেখাচ্ছে বা কালকে প্রোগ্রাম হচ্ছে। হ্যাঁ, এইরকম করে সে আস্তে আস্তে এটা সম্পর্কে বুঝতে পারছিল যে পর্বত আরোহণটা একটা ভালো একটা কাজ, যাই ছেলেটা খারাপ পথে যায়নি, কিছু একটা করছে। তো তারপর থেকে আমার বাবা নিয়মিত প্রতিনিয়ত আমাকে উৎসাহ দেওয়া শুরু করলো, এমন উৎসাহ দেওয়া শুরু করলো যে সে আমাকে ঠেলতেছে যে তুমি কবে এভারেস্টে যাবা। হ্যাঁ, মুহিত ভাইকে কল করে বলতো যে শাকিলকে কবে এভারেস্টে পাঠাবেন। আমি শাকিল এভারেস্ট জয় করে আসার পরে আমি এয়ারপোর্ট থেকে শাকিলকে এইভাবে সারা পুরো গ্রামের মানুষ নিয়ে গিয়ে, গাজীপুর থেকে পুরো গ্রামের মানুষ, সব মানুষ নিয়ে আমি ঢাকা থেকে আমি র্যালি করে বাড়িতে ফিরবো। তো এরকম তার স্বপ্নটা ছিল, কিন্তু আমার বাবা যেহেতু মারা গেছেন তার সেই সুযোগটা হয়নি। তারপর আমার তারপর থেকে মা আমাকে উৎসাহ দেওয়া শুরু করলো। আমি যতবারই অভিযানে যাই প্রতিবারই মা আমাকে বলে দেয় যে হ্যাঁ আমার বিশ্বাস তুমি এটা সফল হয়ে ফিরবা। এবং আমি জানি না যতবারই মার কাছ থেকে এই কথাটা শুনেছি আমি প্রতিবারই আমি সফল হয়ে ফিরেছি। যখন গ্রেট হিমালয় ট্রেলে ছিলাম তখন মানে ভয়াবহভাবে একটা ল্যান্ডস্লাইড হয়েছিল, সেখানে 12 জন ট্রেকার মারা যায় এবং আমি কাকতালীয়ভাবে আমি সেখান থেকে ফিরে আসি বলতে সেই দুর্ঘটনা থেকে বেঁচে যাই। তো যখন এই কথাটা মার সাথে শেয়ার করি তখন মা আমাকে বলেছিল যে ভয় পেও না, তুমি ভালোভাবে শেষ করে ফিরে আসতে পারবা এবং তুমি এটা শেষ করে ফিরবা। মানে মাঝপথ থেকে আমি মাকে বলেছিলাম, আমি সেটা শেষ করে ফিরেছিলাম। তো তারপর যখন এভারেস্ট অভিযানে যাচ্ছিলাম, যেটা বললেন যে যাওয়ার পথে একটু মার সাথে দেখা করে গিয়েছিলাম, যেহেতু বাড়ির পাশ দিয়েই যাচ্ছিলাম, একটা রাত ছিলাম বাসায় বাড়িতে। তো তখন আমার মা আমাকে পথে এগিয়ে দিয়ে গেছে এবং তখন বলেছিল যে তুমি এভারেস্টটাও সফল হয়ে ফিরবা, জয় করেই ফিরবা। তো এই কথাগুলো আমার সবসময় মনে থাকতো। যখন আমি ক্যাম্পে তাঁবুতে আমি যখন থাকতাম তখন তো রাতে ঘুম হতো না আমার, হাই অল্টিটিউডের কারণে। হ্যাঁ, হাই অল্টিটিউড। 29শে এপ্রিল থেকে মানে 20শে মে এই পর্যন্ত একটা রাত আমি ঘুমাতে পারিনি। তো এই পুরো সময়টাতে জাস্ট ওই তন্দ্রার মধ্যে দিয়ে গেছে। তখন বিভিন্ন দুশ্চিন্তা মাথায় কাজ করতো, অভিযান সফল হব কিনা, ওয়েদার ভালো থাকবে কিনা, মানে কত ধরনের চিন্তা তখন। এর মধ্যে বেশ কিছু বন্ধু মৃত্যু নিউজ আমরা প্রতিনিয়ত পাচ্ছি যে কাউকে রেস্কিউ করা হচ্ছে, কেউ সেখানে মারা যাচ্ছে, এগুলো আমরা বেস ক্যাম্পে বসে বসে তো শুনছি। সেখানে তো প্রায়ই রেস্কিউ হেলিকপ্টার সারাদিন রেস্কিউ হচ্ছে যে দড়িতে হেলিদের দড়িতে ঝুলিয়ে ঝুলিয়ে একদম প্রায় আধামরা মানুষগুলোকে নিয়ে নামাচ্ছে, তাদেরকে ট্রিটমেন্টের জন্য আবার কাঠমান্ডুতে পাঠাচ্ছে। এগুলো ওখানে বসে বসে দেখছি, বিভিন্ন দুশ্চিন্তা মাথায় কাজ করছিল। তো সেই সময়গুলোতে বাবার কথা, মার কথা এবং এই মানুষের কথা, যে মানুষগুলো আমাকে উৎসাহ দিয়েছে, যারা আমাকে বিশ্বাস রেখেছিল, এদের কথাগুলো মনে পড়তো। ইভেন আমি আমার তাঁবুর ভেতরে যেখানে ঘুমাতাম, আমি তাঁবুর ভেতরে আমার একদম সামনাসামনি আমি আমার পতাকাটা টাঙিয়ে রেখেছিলাম, যে আমি সবসময় পতাকাটা দেখছি আর আমি এনার্জি পাচ্ছি।